রাগ চড়েছিল বাংলার মানুষের মাথায়। কোম্পানি ছাড়া কোনো ভারতীয় লবণ উৎপাদন করতে পারবে না। বাংলার উপকূলবর্তী জনপদগুলিতে বাড়িতে তৈরি নুনই সংবৎসরের নুনের চাহিদা মেটাতো। সে সময় চালের থেকে প্রায় 12 গুণ বেড়ে গেছিল লবণের দাম। নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার লবণ হয়ে উঠল দুর্লভ। আর অন্যদিকে ব্রিটিশ বেনিয়ারা মুনাফার পাহাড়ে চড়ে বসল। হাজার হাজার বাংলার মানুষ সেদিন ফেটে পড়েছিল বিদ্রোহে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন কেটে যায় সাধারণ ভাত কাপড়ে। মাঝে মাঝে কাটেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। ভারতে লবণের ব্যবহার বহুদিনের। লবণ ছাড়া ভাতের পাত কিংবা রান্নার কথা ভাবাটাও মুশকিল। জয় গোস্বামীর লেখা এই নুন কবিতাটায় সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে নুনের ভূমিকার কথা এবং নুন না পাওয়া অর্থাৎ চরম দারিদ্র্যের মধ্যে থাকা, খেতে না পাওয়া অবস্থার কথা আমরা দেখতে পাই। আজ থেকে 235 বছর আগে এরকমই অবস্থার কথা আমাদের গোটা বাংলা দেখেছিল। তখনও রাগ চড়েছিল বাংলার মানুষের মাথায়। 1789 সালে 3রা জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন জারি করে যে কোম্পানি ছাড়া কোনো ভারতীয় লবণ উৎপাদন করতে পারবে না। এই ঘটনায় হাজার হাজার বাংলার মানুষ সেদিন ফেটে পড়েছিল বিদ্রোহে। আজকের ভিডিওতে চলুন সেই ঘটনার কথাই শুনে নেওয়া যাক। সুদূর অতীতকাল থেকেই লবণ তৈরি ভারতের গ্রামীণ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আসছিল। পূর্ব মেদিনীপুরের হিজলি, তমলুক, সুন্দরবন, চট্টগ্রাম, সাতক্ষীরা অঞ্চলে লবণের খ্যাতি ছিল বিশ্বজোড়া। এখনও সুন্দরবন এলাকায় মাটি খোঁড়বার সময় বা পুকুর খোঁড়বার সময় কিছু কিছু পোড়ামাটির পাত্র পাওয়া যায়, যেগুলোর আকৃতি অনেকটা গেলাসের মতো, কিন্তু তাদের নিচের অংশটা সমতল নয়, উত্তল আকার। ফলে খাড়াভাবে পাত্রগুলোকে মাটির ওপর বসানো যেত না। ঠাকুমা দিদিমারা এগুলোকে নুনের কুড়ি বলেন। সে সময় বাংলার উপকূলবর্তী জনপদগুলিতে বাড়িতে তৈরি নুনই সংবৎসরের নুনের চাহিদা মেটাতো। নভেম্বর থেকে মে মাস ছিল লবণ উৎপাদনের সবথেকে উপযুক্ত সময়। আর এপ্রিল মাসে জলের লবণাক্ততা সবথেকে বেশি থাকবার কারণে সবথেকে বেশি পরিমাণ লবণ উৎপন্ন হতো এই সময়। খাল নদীগুলো জোয়ারের জলে পুষ্ট হয়ে পাড় ছাপিয়ে পাশের নিচু জমিতে ঢুকে পড়তো। নিচু জমিগুলো আল দিয়ে ছোট ছোট প্লট আকারে ভাগ করা থাকতো। ভাটার সময় জল নেমে গেলে সেই নোনা জল রোদের তাপে শুকিয়ে যেত কয়েকদিনের মধ্যেই। তখন দেখা যেত মাটির ওপরে সাদা হয়ে নুন মাটির আস্তরণ পড়েছে। সে সময় কোদাল দিয়ে হালকা করে সেই নুন মাটি চেঁচে নেওয়া হতো। বাড়িতে আগে থেকেই প্রস্তুত থাকতো নিচে ছিদ্রযুক্ত বিশেষ হাঁড়ি। সেই হাঁড়িতে খেজুর পাতা দেওয়া থাকতো, যা কাজ করত ফিল্টারে। এবার সেই সংগ্রহ করে আনা নুন মাটি নোনা জলের সঙ্গে মিশিয়ে সেই হাঁড়িতে ঢালা হতো। আর ছিদ্র দিয়ে সেই জল চুঁইয়ে চুঁইয়ে পড়বার সময় নিচে আর একটা বড় হাঁড়ি বা কড়াতে সেই জল সংগ্রহ করে রাখা হতো। তারপর সেই জল ভর্তি হাঁড়ি উনুনে বসিয়ে জাল দেবার ফলে জল বাষ্পীভূত হয়ে যেত আর তলায় পড়ে থাকতো লবণ, সাদা রঙের। অনেক সময় তা ডেলার আকারে থাকতো। বাড়ির লোকজন তা গুঁড়িয়ে নিতেন। এভাবেই বাংলার মানুষের লবণের চাহিদা মিটত। সেকালে মেদিনীপুরের হিজলি, তমলুক অঞ্চলে ঘরোয়া ব্যবহারের জন্য নুন উৎপাদন করা ছাড়াও বাণিজ্যিকভাবেও লবণ উৎপাদন করা হতো। আর এ কাজে যারা দক্ষ কারিগর ছিলেন তাদের বলা হতো মলঙ্গি। আর যে অঞ্চল নুন উৎপাদনের জন্য ব্যবহৃত হতো তাকে বলা হতো খালাড়ি। মলঙ্গিরা জমিদারদের কাছ থেকে জমি নিয়ে লবণ উৎপাদন করে কখনো নিজেরাই বা কখনো বণিকদের মাধ্যমে তা বিক্রি করতেন। এভাবেই চলতো তাদের জীবিকা নির্বাহ। মুঘল আমলে এই লবণ উৎপাদনকারীদের কাছ থেকে কোনো রকম শুল্ক তো নেওয়া হতোই না,
বরং উল্টে তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা ছিল। অবস্থাটা বদলে গেল পলাশী যুদ্ধের পর। বাংলার আকাশে যে দুর্যোগের ঘনঘটা নেমে এলো তার থেকে রেহাই পেল না মলঙ্গিরাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার পাওয়ার পর 1765 সালে ইংরেজ বেনিয়ারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য স্থাপন করল বণিক সভা, যার নাম ট্রেড অ্যাসোসিয়েশন। তারা নিজেদের মুনাফা আরও বাড়িয়ে নেবার জন্য এবার লবণ শিল্পের ওপর নানা রকম বিধিনিষেধ জারি করল। তারা বলল যে এরপর থেকে মলঙ্গিরা লবণ উৎপাদন করে শুধুমাত্র ইংরেজ বেনিয়াদের কাছেই বিক্রি করতে বাধ্য থাকবে। তারা দামও ঠিক করে দিল। প্রতি 500 মণ লবণের দাম 5 টাকা। আর বেনিয়ারা মলঙ্গিদের থেকে লবণ কিনে নেওয়ার পর তা 5 টাকা মূল্যেই বিক্রি করত দেশীয় মহাজনদের কাছে। দেশীয় মহাজনরা তারপর নিজেদের লাভ লোকসান অনুসারে সেই লবণ বিক্রি করত খোলা বাজারে জনসাধারণের কাছে। এই ঘটনার প্রভাব বাংলার অর্থনীতিতে মারাত্মক আঘাত হানল। মলঙ্গিরা অবর্ণনীয় দুঃখ, যন্ত্রণা, অত্যাচারের সম্মুখীন হলো। আর বাংলার মানুষও পড়ল এক ভয়ানক বিপদে, যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার লবণ হয়ে উঠল অগ্নিমূল্য, দুর্লভ। আর অন্যদিকে ব্রিটিশ বেনিয়ারা মুনাফার পাহাড়ে চড়ে বসল। এই অবস্থা কিছুদিন চলবার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড অফিস লন্ডনের ডিরেক্টররা এই ব্যবস্থার বিরোধিতা করা শুরু করলেন। কি ভাবছেন, তারা বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবেই বিরোধিতা শুরু করেছিলেন? একদমই নয়। আসলে কোম্পানি চাইছিল আরও বেশি কমিশন। আর তাদের অভিসন্ধি বুঝতে ইংরেজ বেনিয়াদের সময় লাগলো না। তারা টোপ ফেলল যে তারা যতটা লবণ বিক্রি করবে তার ওপর 35 টাকা কর দেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কোম্পানিও সানন্দে রাজি হয়ে গেল এই প্রস্তাবে। 1766 সালে শুধুমাত্র লবণ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় হয়েছিল 13 লক্ষ টাকা বছরে। 1780 সালে তা বেড়ে দাঁড়ায় 40 লক্ষ টাকা বছর প্রতি। এরপর আরও বেশি মুনাফার লোভে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1789 সালের 3রা জুন একটা আইন জারি করলো, যার মাধ্যমে তারা বলল এরপর থেকে বাংলা তথা ভারতে কেউ স্বাধীনভাবে লবণ উৎপাদন ও বিক্রি করতে পারবে না। উৎপাদন ও বিক্রি পুরোটাই চলবে ট্রেড অ্যাসোসিয়েশনের অধীনে। এই আইনের ফলে মলঙ্গিরা স্বাধীন কারিগর থেকে পরিণত হলো ঠিকা মজুরে। তাদের ওপর চলতে লাগলো ভয়ঙ্কর অত্যাচার, নিপীড়ন। তাদেরকে বাধ্য করা হলো বেশি বেশি লবণ উৎপাদন করতে। অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে মলঙ্গিরা খালাড়ি ছেড়ে পালিয়ে গেলে ইজারাদাররা পুলিশের সাহায্যে তাদেরকে ধরে নিয়ে আসতো। বেশি বেগরবাই দেখলে মলঙ্গিদের পাঠিয়ে দেওয়া হতো সাপদ সংকুল সুন্দরবনের খালাড়িগুলোতে মিথ্যে ঋণের ফাঁদে ফেলে। ওদিকে এই আইনের ফলে কোম্পানির লবণ থেকে প্রাপ্ত শুল্কের হার এবং মুনাফা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। 1780 সালে বছরে যে আয় ছিল 40 লক্ষ টাকা, 1810 সালে তা বেড়ে হলো 1,17,25,700 টাকা। আর লবণ আইন প্রণয়নের 40 বছরের মাথায় 1829 সালে তা পৌঁছলো 2,58,20,000 টাকায়। একদিকে কোম্পানির মুনাফা বাড়তে থাকলো উত্তরোত্তর, আর অন্যদিকে বাংলার অন্যতম প্রাচীন শিল্প লবণ উৎপাদন মৃত্যুমুখে পতিত হলো। সে সময় চালের থেকে প্রায় 12 গুণ বেড়ে গেছিল লবণের দাম। বাংলার মানুষ বাধ্য হয়েছিল লবণের ব্যবহার ছেড়ে দিতে। আর অন্যদিকে ক্রমাগত বাড়তে থাকা অন্যায় অত্যাচারে মলঙ্গিরা ফেটে পড়েছিল বিদ্রোহে। 1793 সালে মেদিনীপুরের নিমকমহলের হাজার হাজার মলঙ্গি হিজলির লবণ কারখানা ছেড়ে বেরিয়ে আসে রাস্তায়। তার পরের বছরগুলোতে বাংলার মানুষ সাক্ষী থেকেছিল লবণ বিদ্রোহের। সে সময় হাজার হাজার মলঙ্গিরা নিয়মিত এই অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নামতেন, সংগঠিত করতেন অন্যান্য মলঙ্গিদের। 1800 সালে বাংলার মানুষ দেখল
হাজার হাজার মলঙ্গিদের মিছিল। তারা সে সময় হিজলি কারখানা থেকে কাঁথি অবধি একটি মিছিল করে, আর সেই মিছিল থেকেই উঠে আসে একটি দাবি সনদ। বলাই কুণ্ডুর নেতৃত্বে সেই দাবি সনদে লেখা হয় বাজারে উচ্চ মূল্যে লবণ বিক্রয় বন্ধ করতে হবে, মলঙ্গিদের বেগার খাটানো ও ভেট প্রথার অবসান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোম্পানি ও ট্রেড অ্যাসোসিয়েশন নানা মারপ্যাঁচ ও মিথ্যে ছলচাতুরির মধ্যে দিয়ে সেই সনদ না মানলেও সে সময় লবণ উৎপাদনকারীদের এই বিদ্রোহ বাংলায় যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল তা অভূতপূর্ব। অনেকের মতে 1793 সালে লবণ উৎপাদনকারীদের হিজলি লবণ কারখানা ছেড়ে বেরিয়ে আসার এই ঘটনাটি বাংলা তথা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের ঘটনা। এই ঘটনাটি প্রথম ধর্মঘট কিনা সে বিতর্কে না ঢুকেও কথা বলতে কোনো দ্বিধা নেই, সেদিন ইংরেজ বেনিয়াদের এই অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে বাংলার মলঙ্গিরা যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা এই বিদ্রোহের কথাই শুনলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে সে কথাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যত দ্রুত সম্ভব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে ভিডিও রিলিজ হওয়ার পর নোটিফিকেশনটা প্রথমে আপনার কাছেই আসে। ভালো থাকবেন। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বাংলা ভাবনা।